আজকে একটা পাখিও শিকার করতে পারলাম না। আজকে দিনটা মাটি হয়ে গেল। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। যাই, বাড়ির দিকে যাই। উফ, আমার পায়ের তলায় কি যেন ফুটে গেল। অনেক রক্ত বের হচ্ছে। সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। বাইরে কে যেন রান্নাও করছে। শুনছেন? কিছু বলছেন? এ কি, আপনার পায়ের তলা দিয়ে তো অনেক রক্ত পড়ছে। আপনি এখানে বসুন, নড়াচড়া করবেন না। এই ঘাসটা ক্ষত সারাতে কাজে লাগে। একটু জ্বালা করবে, তবে সহ্য করুন। কিছুক্ষণের মধ্যে আপনি আরাম পাবেন। আহ, সত্যি জ্বালা করছে, তবে মনে হচ্ছে রক্ত পড়া কমে গেছে। হ্যাঁ, এখন আর ভয় নেই। একটু বিশ্রাম নিন, তারপর বাড়ি চলে যাবেন। আপনি আমার অনেক উপকার করলেন। না জানি কি হতো আজকে। আচ্ছা, আপনি কি এই জঙ্গলে একা থাকেন? হ্যাঁ, একাই থাকি। এই কুঁড়ে ঘরটাই আমার সব। ভয় লাগে না আমার। জঙ্গলই আমার আপন জায়গা। এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। একা? আপনার পরিবার? ছিল, অনেক বছর আগে। বাবা কাঠ কাটতে গিয়ে আর ফিরে আসেননি। মা অসুখে মারা গেছে। তারপর থেকে এই জঙ্গলেই আমি বড় হয়েছি। গাছপালা, পাখি, পশুরাই এখন আমার পরিবার। তাহলে আপনি ভয় পান না? এখানে তো বন্য জন্তু আসে, যে কোনো সময় তো বিপদ হতে পারে। পশু পাখি মানুষকে ততটা কষ্ট দেয় না, যতটা মানুষ পশু পাখিকে দেয়। পশু পাখির সাথে আমার একটা ভাব হয়ে গেছে। আমি তো পাখি শিকার করি, তাহলে কি আমিও খারাপ? খারাপ বলিনি, কিন্তু কখনো ভেবে দেখেছেন ওদেরও তো বাঁচার অধিকার আছে। ঠিকই বলেছেন। ভাবছি এখন থেকে আর শিকার করব না। সে যাগ্গে, এবার আমি উঠি। অনেক বেলা হয়ে গেছে। আমার বাবা মা আবার আমার জন্য চিন্তা করবে। এ কি, এখানে উঠবেন? কিছু মুখে না দিয়ে আমার বাড়ি থেকে যেতে পারবেন না। আপনি এখান থেকে কিছু খেয়ে বার হবেন। বেশ বেশ, তাই হবে। কি গো সরস্বতী, তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে নাকি? ওগো, পলাশ সেই সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কোনো খোঁজ নেই তো ছেলেটার। কি, এখনো ফেরেনি? তুমি আমাকে এখন বলছো? সকালে বার হওয়ার সময় তো বললো জঙ্গলে পাখি শিকার করতে যাচ্ছে। এখন তো বিকাল হতে যাচ্ছে। জঙ্গলে গিয়ে কোনো বিপদে পড়লো না তো? আমি ভেবেছিলাম হয়তো একটু দেরি হবে। মাঝে মধ্যেই তো জঙ্গলে গিয়ে দেরি করে ফেলে, কিন্তু আজ এত দেরি করছে কেন তা তো বুঝতে পারছি না। এই তোমার আদর আহ্লাদেই ছেলেটার এই অবস্থা। কতবার বলেছি ওকে শিকার করতে যেতে দিও না, জঙ্গলে জীবজন্তু থাকে। আমি তো আটকাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানোই ও কারো কথা শোনে না। শিকার না করে থাকতেই পারে না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কি হবে ওর? আমার ব্যবসাটা দেখলেও তো পারে। তুমি সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? তুমি কি কখনো সময় দাও ওকে? সারাদিন তো কাজ আর ব্যবসা নিয়েই থাকো। আমি কাজ করি কার জন্য? এই সংসারের জন্য, ওর ভবিষ্যতের জন্য। আমি বলি কি, ওকে এবার একটা বিয়ে দিতে হবে। বিয়ে দিলে ব্যবসায় মন বসবে। এই বয়সে বিয়ে দিতে হবে কেন? আরো বছর দুয়েক যাক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। ছেলেটা সেই সকালে গেছে, এখনো বাড়ি এলো না, আর তুমি ওর বিয়ে নিয়ে ভাবছো। আচ্ছা, আমি দেখি জঙ্গলের দিকে যাই। আমার মনে হয় মোড়ের মাথায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কে রে, পলাশ নাকি? আয় আয়, আমার পাশে বস। দুদিন ধরে তোকে কেমন চুপচাপ দেখছি। সেদিন জঙ্গলে গিয়ে এত দেরি করে বাড়ি ফিরলি কেন রে? তোর মা তো কেঁদে অস্থির। দিদিমা, সেদিন একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল। দুর্ঘটনা? কেমন দুর্ঘটনা? কোথাও আঘাত পেয়েছিলি নাকি? হ্যাঁ দিদিমা, পায়ের তলায় ধারালো কিছু ফুটে গিয়েছিল। অনেক রক্ত পড়ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব। তখন জঙ্গলের ভেতর একটা কুঁড়ে ঘর দেখতে পাই, সেখানেই। তারপর
কেউ ছিল সেখানে? ছিল দিদিমা, কৃষ্ণা নামের একটা মেয়ে। সে একাই থাকে ও জঙ্গলে। আমাকে বসিয়ে পায়ের ক্ষতটা পরিষ্কার করলো, ঘাস থেকে রস বের করে লাগিয়ে দিল। সত্যি বলছি দিদিমা, একটু পরেই রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জঙ্গলের মেয়ে একা থাকে? তার বাড়ির লোকজন নেই? নেই দিদিমা, ছোটবেলায় বাবা হারিয়েছে, মা অসুখে মারা গেছে। তারপর থেকে একাই থাকে। গাছপালা পশু পাখি তার আপনজন। সে খুব সাহসী আর মনটা খুব ভালো। তাই নাকি? তারপর? দিদিমা জানো, সে আমাকে বলেছে পশু পাখিরও বাঁচবার অধিকার আছে। আমি তো এতদিন শুধু শিকার করেছি, কিন্তু তার কথা শুনে মনে হলো আমি যেন ভুল করছিলাম। সেই দিন থেকেই ঠিক করেছি আর শিকার করব না। তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটাকে তুই পছন্দ করে ফেলেছিস। কিরে দাদু ভাই, আমি কি ভুল বললাম? দিদিমা, আমার কৃষ্ণাকে ভালো লেগেছে। শুধু ভালো লাগা না, আমি ওকে বিয়ে করতে চাই। তুই কি ভেবে বলছিস তোর বাবা মা কোনোদিন রাজি হবে না? আমি সব ভেবেই বলছি। সে গরিব, জঙ্গলে থাকে, এই জন্য কি তাকে ছোট করে দেখব? তার মনটা খুব বড়। শোন পলাশ, তুই যাকে পছন্দ করবি আমি তাকেই মেনে নেব। তোর সুখটাই আমার সুখ। কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, তোর বাবা অনিমেষ আর মা সরস্বতী কোনোদিন সহজে কৃষ্ণাকে বউ হিসাবে মেনে নেবে না। জানি দিদিমা, কিন্তু আমি তাদের বুঝিয়ে বলবো কৃষ্ণা খারাপ মেয়ে নয়। সে এবাড়ির সবার মনের মতো হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি। বুঝিয়ে বলা সহজ নয় রে। তোর বাবা সমাজের লোকের কথা খুব ভাবে। তোর মাও চাইবে বড় ঘরের শিক্ষিতা মেয়ে। তোর বাবা মাকে আমিও বুঝিয়ে বলবো, দেখি কি হয়। শোনো সরস্বতী, আজকে বিকেলে আমার বন্ধু মনোজ আর তার মেয়ে মায়া আসবে। মায়ার সাথে আমাদের পলাশের বিষয় নিয়ে আলোচনা করতে হবে, মানে বিয়ের বিষয়টা। এত তাড়াহুড়ো কেন? পলাশকে তো কিছুই জানালে না। ছেলেকে সব কথা আগে থেকে জানাতে হয় না। বাবা হিসেবে আমি যা ভালো মনে করি তাই করব। মনোজ আমার পুরনো বন্ধু। ওর ওর পরিবার অনেক ভালো। আমার বন্ধু ব্যবসা করে, মান সম্মান আছে। এমন সম্পর্ক হাতছাড়া করা ঠিক হবে না। কিন্তু তুমি জানো পলাশ তো কৃষ্ণা নামের একটা মেয়েকে পছন্দ করে। সেই জঙ্গলের মেয়ে যে একা কুঁড়ে ঘরে থাকে, ওসব আবেগের কথা আমি শুনতে চাই না। মায়ার সাথে বিয়ে দিলে সব আবেগ ধুয়ে যাবে। মেয়েটা নাকি খুব ভালো। পলাশ বলছিল মেয়েটা নাকি পলাশকে সাহায্য করেছে। সাহায্য করেছে বলেই কি বিয়ে করতে হবে? সমাজে আমাদের একটা অবস্থান আছে। লোকজন কি বলবে? ব্যবসার লোকেরা হাসাহাসি করবে না? সমাজের কথা ভেবে কি ছেলের সুখটা দেখবে না? আমি যাকে পছন্দ করব তার সাথেই পলাশের বিয়ে হবে। এই নিয়ে আর কথা বাড়িও না। মায়া কলেজে পড়ে, শিক্ষিতা মেয়ে, দেখতে শুনতেও সুন্দরী, ভদ্র পরিবার। এমন মেয়ে বউ হয়ে এলে আমাদের জন্য ভালো হবে। কিন্তু পলাশ যদি রাজি না হয়? রাজি করাতে হবে। ছেলে মানে কি নিজের মতো চলবে? আজকে সন্ধ্যেতেই পাকা কথা হবে। পঞ্জিকা দেখে দিন তারিখও ঠিক করে ফেলবো। তুমি যা ভালো মনে করো তাই হবে। তোমার কথার উপর তো কেউ কথা বলতে পারে না। দিদিমা, তুমি কোথায়? দেখো কাকে নিয়ে এসেছি। তুই কাকে নিয়ে এসেছিস দাদু ভাই? ও মা, কি সুন্দর দেখতে! আমি বুঝতে পেরেছি, এই সেই কৃষ্ণা। তোমার নাতবউ দিদিমা, আমি বিয়ে করে এনেছি। এখন থেকে কৃষ্ণাই বাড়িতেই থাকবে। কিন্তু দাদু ভাই, তোর বাবা মা তো বাড়িতে নেই। ওই যে কাল বিকেলে যারা এসেছিল তাদের বাড়ি গেছে। তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু এই বাড়ির কেউ জানে না। তুমি তো বললে সবাইকে বলেছো। তোর কথা সবাইকে বলেছে, কিন্তু আজকে বিয়ে করবে এই কথাটা বলেনি। তবে তোকে আমার খুবই পছন্দ হয়েছে। দিদিমা,
আমার যে খুব ভয় করছে। এত বড় লোক বাড়িতে বিয়ে করে আসা আমার একদম ঠিক হয়নি। আপনার নাতি আমাকে কিছুই বলেনি। তোমাকে কিছু বলে উঠতে পারিনি। এ বাড়িতে তোমাকে যখন নিয়ে এসেছি সবাই সবকিছু জানতে পারবে, তুমিও ধীরে ধীরে সব জানতে পারবে। নাথ বউ, তোকে অনেক কষ্ট করে এই সংসারে টিকে থাকতে হবে, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি হয়তো তোকে মেনে নিবে না। তোর দায়িত্ব হবে শ্বশুর শাশুড়ির মন রক্ষা করা। দিদিমা, কৃষ্ণা তো সবসময় বাবা মায়ের মন রক্ষা করতে পারবে না। তাই বললে কি হয় বাবা? বাবা মার মনে কষ্ট দিয়ে কোনো কাজ করা ঠিক নয়। তোরা নিজেরা বিয়ে করেছিস, এবার দায়িত্ব হবে তোদের বাবা মায়ের মন রক্ষা করা। দিদিমা, আমি চেষ্টা করব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ধরিয়ে দিবে। আমি কথা দিচ্ছি একদিন বাবা মায়ের মনের মতো হব আমি। এই তো আমার মনের মতো কথা বলেছিস। দেখ মা, তোর শ্বশুর মশাই ফোন করেছে। আরে বিয়ে হওয়ার আগে এত খোঁজ খবর নিচ্ছে, তাহলে বিয়ে হয়ে গেলে কি করবে? বাবা তুমি আগে ফোন রিসিভ করো, দেখো কি বলে। হ্যালো, আরে বন্ধু ছেলের বউয়ের এত ঘন ঘন খোঁজ খবর নিলে চলবে কেমন করে? মেয়ে তো আমাকে কয়েকদিন পরে ভুলে যাবে। আচ্ছা বল কি কি এত বড় অপমান? তোকে আর তোর ছেলেকে আমি ছাড়বো না। বাবা কি হয়েছে? কোনো সমস্যা নাকি? তুমি এত রেগে গেছো কেন? তোমাকে ওরা কিছু বলেছে? পলাশ বিয়ে করেছে। আমার বন্ধু এত বড় বেইমানি করবে আমি বুঝতে পারিনি। ওকে আমি ছাড়বো না। বিয়েটাকে ছেলে খেলা? আমি এখন বিয়ে করতে চাইছিলাম না, তুমি আমাকে রাজি করিয়েছো। বিয়েতে রাজি হওয়ার পর আমি এইভাবে অপমানিত হলাম। আমি কিছুতেই পলাশকে সুখী হতে দিব না। আমিও আমার বন্ধুকে ছাড়বো না। আমাকে অপমান করবার স্বাদ ওকে মিটিয়ে দেব। কালকেই যাব ওদের বাড়ি। পলাশের যদি অন্য জায়গায় বিয়েই দেবে, তাহলে আমার সাথে বিয়ে ঠিক করার কি দরকার ছিল? অনিমেষ তো বলল তারা কিছুই জানে না। হঠাৎ করে পলাশ নাকি এক ফকিন্নিকে বিয়ে করে নিয়ে এসেছে। জানে না আবার? তোমার বন্ধু মিথ্যা বলেছে। মিথ্যা কি সত্যি বলেছে সেটা ওদের বাড়ি গেলেই বোঝা যাবে। ঠিক বলেছো বাবা, ওদের বাড়ি গিয়ে বোঝাপড়াটা হবে। এই গরমের মধ্যে মুরগি ঝোল খেতে বেশ ভালোই লাগছে। সরস্বতী, আজকের মাংসটা তুমি বেশ ভালোই রান্না করেছো। মাংস আমি রান্না করিনি, মা রান্না করেছে। 2 দিন ধরে আমি রান্না করছি না। কই, আমি তো রান্না করিনি। আমার মনে হয় কৃষ্ণা রান্না করেছে। কৃষ্ণার রান্নার হাত খুবই ভালো। কি, ওই মেয়েটা রান্না করেছে? আগে বলনি কেন? আমি জানলে কোনোদিন এই মাংস মুখে দিতাম না। কৃষ্ণা তো 2 দিন ধরে রান্না করছে। রান্না খেয়ে তোদের বোঝা উচিত ছিল। ওই মেয়েকে বাড়ি থেকে দূর না করা অবধি আমার শান্তি নেই। মা, তুমি ওই মেয়েকে একদম মাথায় তুলবে না। বাবা, যা হওয়ার হয়ে গেছে, তুমি মেনে নাও। আমাদের পলাশ যদি এই মেয়েকে বিয়ে করে সুখে থাকে, তাহলে আমাদের এতে রাগ করে লাভ কি? আপনাদের জন্য মুরগির আরেক রকমের পদ রান্না করেছি, টক দিয়ে দেশি মুরগির ভোনা, খেয়ে দেখতে পারেন। আমাকে দে, কেউ না খায় না খাবে, আমি তো খাবো। নাক বউ, তুই কিন্তু খুব ভালো রান্না করিস রে। মা, আপনি কিন্তু কৃষ্ণাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন। এত বাড়াবাড়ি কিন্তু ঠিক নয়। এই মেয়ে একদিন তোমাদের সবাইকে ঠকাবে। মেয়ে লোভে পড়ে পলাশকে বিয়ে করেছে। একদিন দেখবে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে। বাবা, আপনার ছেলেকে বিয়ে করার আগে আমি জানতাম না আপনারা এত বড় লোক। আমি কোনো টাকা পয়সার লোভে আপনার ছেলেকে বিয়ে করিনি। কৃষ্ণা, তুমি এখন এখান থেকে যাও। তুমি এখানে থাকলে আমাদের খাওয়া হবে না। আজকের মতো আমার খাওয়া শেষ। এই মেয়ে রান্না করলে আমি আর খাবো না।
অনিমেষ, কোথায় তুই? এইদিকে আয়, তোর সাথে আমি বোঝাপড়া করব। তুই আমাকে অপমান করেছিস। আরে বন্ধু তুই, আরে বস বস, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। মায়া, বসো বসো। আমি বসতে আসিনি, এসেছি তোর সাথে বোঝাপড়া করতে। তুই আমাদের এভাবে অপমান না করলেও পারতিস। বিশ্বাস কর বন্ধু, আমার ছেলে এমন কাজ করবে আমি ভাবতেই পারিনি। আমার ছেলের এই কাজের জন্য তোদের কাছে মাপ চাই। তবে একটা কথা বলে রাখছি, কৃষ্ণা মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দেব। দেখ বন্ধু, আমার মেয়ের সাথে তোর ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আমাদের আত্মীয় স্বজন সবাই সেটা জানে। এখনো সবাই জানে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আমি যদি সবাইকে বলে দিই তোর ছেলে বিয়ে করেছে, তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না আমি। আমি কথা দিচ্ছি, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে হবে। দুদিনের মধ্যেই বিয়ে হবে। তোরা এই দুদিন আমাদের বাড়িতে থাকবি। দেখুন আঙ্কেল, আমি কোনো বিবাহিত ছেলের সাথে বিয়ে করতে পারবো না। বাবা চলো, এখানে থেকে কোনো লাভ নেই। মায়া, আমার রাগ করো না। কৃষ্ণার সাথে পলাশের ডিভোর্সের ব্যবস্থা আমি করব। ওদের ডিভোর্স হলেও তোমার সাথে পলাশের বিয়ে হবে। মায়া, ভেবে দেখ, এই সিদ্ধান্তে তুই যদি রাজি থাকিস তাহলে পলাশের সাথে তোর বিয়ে হবে। ঠিক আছে, আমি রাজি। তবে ডিভোর্স না হলে আমি কিন্তু কোনোভাবেই পলাশকে বিয়ে করতে পারবো না। তুই যা বলবি তাই হবে। এবার চল আমরা বাড়ি যাই। বন্ধু, তোদের কোথাও যেতে হবে না। তোরা এখন থেকে বাড়িতে থাকবি। মায়া এখানে থাকলে ভালো হয়। আমি চাই পলাশ আর মায়ার মধ্যে বন্ধুত্বটা ভালোভাবে হোক। আচ্ছা বন্ধু, তুই যখন চাইছিস তাহলে আমরা এখানেই থেকে যাই। ও কি যন্ত্রণা করছে! বাতের ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আন্টি, আন্টি, আপনার কি হয়েছে? আপনি বাচ্চাদের মতো করে চিৎকার করছেন কেন? আমার পায়ে বাতের ব্যথা করছে। মাঝে মাঝে ব্যথাটা খুবই বেশি হয়। তোমার আঙ্কেল একটা ওষুধ কিনে এনেছিল, সেই ওষুধ পায়ে মালিশ করলে ব্যথাটা একটু কম হয়। মায়া মা, দেখো তো ওষুধটা আলমারির মাথার ওপর আছে কিনা। আপনি আমাকে হুকুম করছেন? আন্টি, আপনার ছেলের সাথে আমার এখনো বিয়ে হয়নি, এটা আপনি মনে রাখবেন কিন্তু। তুমি আমার মেয়ের মতো মা, তোমাকে মেয়ে মনে করে কাজ করতে বলেছি মাত্র। সরি আন্টি, আমি আপনাকে ওষুধ খুঁজে দিতে পারবো না। মা, আপনার জন্য আমি সরিষার তেল দিয়ে তৈরি এক ধরনের ওষুধ এনেছি। এটা আপনার পায়ে মালিশ করে দিলে আপনি অনেকটা আরাম পাবেন। তোমাকে এখানে কে আসতে বলেছে? আমি না বলেছি আমার আশেপাশে আসবে না? তোমার জন্য আমার ছেলেটা বড় হয়ে গেছে। আপনি কষ্ট পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে শুনছি। আপনার কষ্ট দেখে আমি আর না এসে পারলাম না মা। আপনি আপনি আমাকে একটু মালিশ করতে দিন মা। ছি, এইসব কেউ পায়ে মালিশ করে? একটা গেঁয়ো মেয়ে কি নাকি নিয়ে আসছে আর আপনি তাই মালিশ করবেন? এই নোংরা জিনিসটা আপনার পায়ে মালিশ করলে ব্যথা আরো বেশি হবে আন্টি। দাঁড়িয়ে না থেকে যা করার তাড়াতাড়ি করো, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। আচ্ছা মা। মা, এখন কেমন লাগছে? দেখবেন পায়ের ব্যথা একদম সেরে যাবে। আমি জঙ্গলের মেয়ে, তাই লতা পাতা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতে পারি। অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমার পায়ের ব্যথাটা একদম সেরে গেছে, আর মালিশ করতে হবে না। আপনি তাহলে একটু ঘুমানোর চেষ্টা করুন। মায়া দিদি, এই ঘর থেকে চলুন। পলাশ, এদিকে আয়। সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি চাকরির জন্য চেষ্টা করছি। একটা চাকরি হয়ে গেলে কৃষ্ণাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। এ বাড়ি ছেড়ে কোথায় যাবি? শোন পলাশ, জীবনটা এত সোজা না। দেখবি দুদিন পর আবার এ বাড়িতে চলে আসতে হবে। একবার যদি চলে যাই আমি আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবো না। তোমার বাড়ি আমি আর থাকতে চাই না।
তাছাড়া মায়া আর মনোজ আঙ্কেল এ বাড়িটা দূষিত করে দিয়েছে। তোর এই সব আবেগের কথা রেখে এই কাগজে একটা সই করে দে। সই করে দিলে সব ঝামেলা মিটে যাবে। কিসের কাগজ এটা? তুমি চাইলে আমি সই করবো এটা ভাবলে কি করে তুমি? এটা তোর আর কৃষ্ণার ডিভোর্সের কাগজ। তোদের ডিভোর্স হয়ে গেছে, তোকে আমি মায়ার সাথে বিয়ে দেব। বিয়ে কি ছেলে খেলা নাকি? ডিভোর্স দিবে মানে কি? তোর ইচ্ছায় সবকিছু হবে নাকি? এখন থেকে তুই কৃষ্ণাকে নিয়ে আর একটা কথাও বলবি না। কৃষ্ণা একটা লক্ষ্মী মেয়ে, আমার পলাশের জন্য কৃষ্ণাই উপযুক্ত। মা, তুমি কাজটা একদম ঠিক করোনি। তোমার জন্য পলাশের জীবনটা নষ্ট হবে। আমার জন্য নষ্ট হবে তাই না? কিসে জীবন ভালো হয় আর কিসে জীবন নষ্ট হয় তুই কি সেটা জানিস? আমি আবারও বলছি মা, তুমি কাজটা ঠিক করোনি। দিদিমা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তুমি থাকতে কৃষ্ণাকে কেউ এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আমি সব সময় তোর সাথে আছি রে দাদু ভাই। বাবা পলাশ, কোথায় তুই? দেখ, তোর বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি এই দিকে আয় বাবা। ওগো, ওগো, তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? বাবা, বাবা, তোমার কি হয়েছে? মা, বাবাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হতে পারে। হসপিটাল তো অনেক দূরে। হসপিটালে যাওয়ার আগে বাবার জ্ঞান ফেরানো জরুরি। আমি ওনার মুখে জল ছিটিয়ে দিয়েছি, তারপরেও ওনার জ্ঞান ফেরেনি। আমি দেখছি কি করা যায়। এমন হলে প্রথমে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়। তুমি এ কি করছো? এতে তো বাবা আরো কষ্ট পাবে। কৃষ্ণা, কৃষ্ণা, এমন করো না। এই মেয়ে, এই মেয়ে, ওঠো বলছি। পলাশের বাবার কিছু হয়ে গেলে তোকে কিন্তু আমি শেষ করে দিব। এই তো বাবা ঠিক হয়ে গেছেন। আমি জানি এরকম হলে বুকে চাপ দিতে হয়। আমি জঙ্গলে একা মানুষ হলেও অনেক কিছু শিখে রেখেছি। কৃষ্ণা, তুমি তুমি আমার বাবার নতুন জীবন দিলে। আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ। তুমি এসব কি বলছো? সবকিছু হয়েছে সৃষ্টিকর্তার জন্য। উনি না চাইলে কিছুই হতো না। কৃষ্ণা মা, তুই এই বাড়ির উপযুক্ত বউ। তুই ছাড়া পলাশের যোগ্য আর কেউ হতে পারে না। আমি আজকে মায়া আর ওর বাবাকে চলে যেতে বলবো। কৃষ্ণা, তুই আমাকে মাফ করে দে। তুই হলি আমাদের ঘরের লক্ষ্মী। আমি তোকে চিনতে ভুল করেছিলাম, কিন্তু আমার ছেলে ভুল করেনি। আমি না বলেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে? তবে এত দ্রুত সব ঠিক হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। আমার মতো অসহায় মেয়েকে মেনে না নেওয়ারই কথা। তবে প্রথম থেকে দিদিমা আমার সাথে ছিল। দিদিমার জন্য দ্রুত সবকিছু সম্ভব হয়েছে। দিদিমা তো আমাদের পাশে ঢাল হয়েছিল। কৃষ্ণা, ভাবছি এবার থেকে বাবার ব্যবসার হালটা আমার ধরতে হবে। বাবার শরীরটা বেশি ভালো নেই, বাবাকে এবার ছুটি দিতে হবে। এ তো খুবই ভালো কথা। এখন থেকে তুমি ব্যবসার দায়িত্ব নেবে আর আমি নেব সংসারের দায়িত্ব। কৃষ্ণা, এই বাড়িতে আবার যদি সামান্যতম তোমার অসুবিধে হয় আমাকে সাথে সাথে বলবে। আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। মনোজ আঙ্কেল আর মায়া দিদি চলে গেছে যখন, এই বাড়িতে আর কোনো সমস্যা হবে না। এখন থেকে আমরা দুজন মিলে চেষ্টা করব সবাইকে সুখী রাখতে। একদম ঠিক বলেছো।